নেচার, যদিও এটা আমি একটু যে স্টোরোকেমিস্ট্রিটা আলাদাভাবে তোমাদের স্টোরোকেমিস্ট্রি কি আখতারুন নাহার ম্যাডাম পড়াচ্ছেন? স্টেরিওকেমিস্ট্রি না স্যার। আচ্ছা, তাহলে স্টেরিওকেমিস্ট্রিটা আমিও পড়াই দিব নি। সব এই যে তার মানে হেটারোসাইক্লিক আছে, ওরে বাবা অনেকগুলোই তো বাকি আছে এখনো। হেটারোসাইক্লিক, পলিমারাইজেশন, তারপরে তোমার হচ্ছে হলো স্টেরিওকেমিস্ট্রি কিছু পড়াবো। আর নেচার প্রোডাক্টস এবং বায়োমলিকুলস এগুলোর মধ্যে আমি তোমাদেরকে হচ্ছে কিছু পড়াইছি, যেগুলো আমি পড়াইছি ওগুলো কভার করবে, ওগুলোই মূলত কভার করবে তোমাদের সিলেবাসটা। যেমন আমি তোমাদেরকে কার্বোহাইড্রেট পড়াইছি, তারপরে হচ্ছে ডিএনএ, আরএনএ এগুলো পড়াইছি না? কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ এগুলো পড়ানো হয়েছে। নিউক্লিক অ্যাসিডটা পড়ানো হয়েছে। অ্যামিনো অ্যাসিডটা আমি তোমাদেরকে জাস্ট কিছু ধারণা দিব। অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের পলিমার যেটা প্রোটিন, সেটার কিছু ধারণা দিয়ে দেবো। তো আমাদের কভার করে যাবে। ওকে, তাহলে আজকে কোনটা পড়ানো যায়? আজকে কোনটা পড়াবো? স্টোরোকেমিস্ট্রিটা পড়াই। ওকে, এটা screen sharing has stopped as the shit, কি করলাম? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি স্যার। ওকে, আজকে তাহলে স্টেরিওকেমিস্ট্রিটাই হাতে লাগাই। সবাই একটু পেন এন্ড পেপার সবাই কাছে রাখবা। আমি কিছু টপিকস গুলো বলে দেবো, ওগুলো তোমাদেরকে পড়তে হবে। স্টেরিওকেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, দরকার নেই এগুলো, ইলেকট্রোনেগেটিভিটি দরকার নেই। এই যে তোমাদের কিন্তু ওই যে ওই ম্যাডাম যেটা পড়াচ্ছেন এগুলো কিন্তু সব এগুলো থেকে কভার করবে। এসপি, SP2, SP3, ওই যে তোমাদের যে এগুলো দিয়েছে কনসেপ্ট অফ হাইড্রেশন। আমি তোমাদেরকে এখানে একটু কোশ্চেনের আইডিয়া দিব এখান থেকে। দেখো আমি একটু এদিকে চলে যাই, তাহলে তোমাদের একটু কোশ্চেন আইডিয়া পাওয়া যাবে। আমরা জানি যে SP2, SP3। হ্যাঁ বলো স্যার, আপনি কি গোটা সিলেবাস মানে কেমিস্ট্রি গোটা কোশ্চেন আপনিই করবেন, ম্যাম কি করবে না? আমরা দুজন ডিসকাস করেই করব। কোশ্চেন আমাদের দুইজনেরই হবে, দুইজনই আমরা কোশ্চেন করব। ম্যাডামও কোশ্চেন করবেন, আমিও কোশ্চেন করব। কিন্তু ম্যাডামের পার্টটা যেগুলো করছে ওগুলো আমাকে আমার কোশ্চেনে দিতে হবে, আবার আমি যেগুলো করছি ওগুলো আবার ম্যাডামকে বলে দিতে হবে যে এগুলো আমি করাইছি। এই জন্য আবার তোমাদের কাছ থেকে ভালো মতো ফিডব্যাক নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে হলো ওই কোশ্চেন গুলো করানোর সময় যাতে এমন কিছু না হয় যে আমি এক্সট্রা একটা কোশ্চেন দিয়ে দিলাম যেটা ম্যাডাম পড়াননি, বাট ওটা পরীক্ষায় চলে আসছে। বিগত 2-1 বছরে এরকম কিছু হয়েছে যেটা আসলে খুবই স্টুডেন্টদের জন্য ক্ষতিকর হয়ে গেছিল। তো চাই না যে এবার কোন রকম কোয়েশ্চেন আমাদের মানে পড়ায়নি বাট কোয়েশ্চেন চলে আসছে, এরকমটা যেন না হয়, সেই জন্য একটু ডিসকাশন করা। আচ্ছা, ওই স্যাম্পল কোয়েশ্চেন গুলো থাকলে হয়তো ভালো হতো। এই যে ধরো এইখানে, হ্যাঁ ধরো আমি এই মলিকুলটা দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেবো, অথবা আমি এখানে নোটেশন করে দেবো A, B এগুলো দিয়ে করে দেবো। বলবো যে আইডেন্টিফাই দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য ফলোইং, আইডেন্টিফাই দ্য টাইপস অফ হাইব্রিডাইজেশন অফ দ্য ফলোইং মলিকুল। ধরো এই মলিকুলটা দিয়ে দিলাম, এখানে আমি হয়তো এখানে মার্ক করে দিয়েছি। ওকে, তাহলে এই মার্ক কার্বনটা কোন ধরনের হাইব্রিডেশন, তোমাকে জাস্ট ওটাই লিখে দিতে হবে। তুমি জাস্ট এখানে অ্যারো চিহ্ন দিয়ে এটাকে ফোকাস করে দিবা, যে এটা অ্যারো চিহ্ন দিবা, দিয়ে এখানে sp2, যেহেতু এটা দেখা যাচ্ছে যে এই কার্বনটা sp2, সুতরাং অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখে দেবা sp2, বাস অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এরকম ভাবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, ধরো আমি এই একটা মলিকুল দিয়ে দিলাম, এই মলিকুলটা আমার মাউস দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই মলিকুলের ধরো আমি এই কার্বনটা মার্ক করে দিলাম। তো এই কার্বনটা তাহলে কোন ধরনের হাইব্রিডেশন? ডেফিনেটলি ইট ইজ sp3 হাইব্রিডেশন। তো তোমরা জাস্ট এখানে অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখে দিবা যে sp3। ওকে, তাহলে আমাদের এই মলিকুলটা হাইব্রিডেশনটা দেখানো হয়ে গেল। এইভাবে করে কোশ্চেন গুলো আসতে পারে, অথবা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, যে হয়তো বলে দিলাম যে হলো write down the formula of the একটা কম্পাউন্ডের নাম বলে দিলাম, write down the molecular structural formula of that molecule and discuss the hybridization present in that molecule.
সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তখন বলে দিতে হবে যে হলো ওই মলিকুলটা কিভাবে ফর্ম করলো। তার মানে আমরা যেহেতু অর্গানিক কথা বলছি, উদাহরণ হিসেবে যদি আমি মিথেনের কথা বলি, তাহলে মিথেনের কার্বন ইলেকট্রন বিন্যাস কি 1s 2 2s1 2px1 2p 2s2, তারপরে এভাবে করে যে ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখাবা। হ্যাঁ, দেখানোর পরে হচ্ছে হলো তুমি এক্সাইটেড স্টেটে কি রকম হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখানোর পরে হচ্ছে তুমি সেখানে কোন ধরনের হাইব্রিডেশন হয়েছে, হাইব্রিডেশনটা মার্ক করলা, করে হচ্ছে তুমি হাইড্রোজেনের সাথে কিভাবে হচ্ছে হলো হেড টু হেড ওভারল্যাপিং হচ্ছে একটু দেখা দিলা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এগুলো হচ্ছে হাইব্রিডেশন রিলেটেড কথাবার্তা। ওকে, আমরা যেতে থাকি। পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, সেটা তোমাদেরকে একটু জানা দরকার। এবং এগুলো শুধু না, এগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রি জানতে গেলে ইফেক্ট টার্মস গুলো তোমার জানতে হবে। যেমন ইন্ডাকটিভ ইফেক্ট কি, রেজোনেন্স ইফেক্ট কি। রেজোনেন্স ইফেক্টের আরেকটা নাম হচ্ছে মেসোমারিক ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে হলো হাইপার কনজুগেশন। এই টার্মস গুলো তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ বলো। মেসোমারিক ইফেক্ট বুঝা যায়, মেসোমারিক ইফেক্ট আর ইন্ডাকটিভ ইফেক্ট এগুলো একটু বুঝা দিয়ে। হ্যাঁ অবশ্যই বটেই, আমি ওটা বলছি এই টার্মস গুলো তোমাদের একটু অবশ্যই জানতে হবে। উইদাউট নোয়িং এগুলো তোমরা কিন্তু মানে তোমাদের কাছে কেমিস্ট্রিটা অজানাই থেকে যাবে। ঠিক আছে, এগুলো একটু জানতে হবে, এগুলো পড়াবো। আচ্ছা আচ্ছা, একটু সিম্পলি ভাবে আসি। প্রথম কথা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্টটা কি। ইন্ডাকটিভ ইফেক্টটা হচ্ছে হলো ইট ইজ ওয়ান কাইন্ড অফ উইথড্রল ইফেক্ট। মানে সিগমা বন্ডের ইলেকট্রন, সোজা কথা আমি বাংলাতে বলি সবাই ভালো করে বুঝো, যে সিগমা বন্ড বা পাই বন্ডের ইলেকট্রন, পাই বন্ডটা সাধারণত খুব একটা বেশি ইফেক্টিভ না ইন কেস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট ইজ অ্যাপ্লিকেবল ভেরি মাচ টু দ্য সিগমা বন্ড। ওকে, তাহলে হচ্ছে হলো এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলো যদি এমন হয় যে সিগমা বন্ডটা যে দুইটা অ্যাটম দ্বারা গঠিত হয়েছে, সেই দুইটা অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা যদি দুইটা অ্যাটমের মধ্যে থাকে, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে নিজের দিকে উইথড্র করবে। ইভেন এমন হতে পারে পাই বন্ডের ইলেকট্রন গুলোকেও নিজের দিকে উইথড্র করবে। This effect is totally called inductive effect. Okay, inductive effect মানে কি, that means the relative tendency of one of the atoms present of one of the atoms কি করে in the sigma bond to withdraw the electron toward itself is called the inductive effect. Okay, আমরা এইভাবে করে সোজা ভাষায় খুব সুন্দরভাবে বলে দিতে পারি যে হলো মানে সিগমা বন্ড যে দুইটা অ্যাটম দ্বারা গঠিত হয়েছে, সেই দুইটা অ্যাটমের মধ্যে যে কোনো একটা অ্যাটমের নিজের দিকে সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে উইথড্র করার টেন্ডেন্সিকেই হচ্ছে হলো ইন্ডাকটিভ ইফেক্ট বলে। ওকে, আমরা একটু যদি দেখি ইন্ডাকটিভ ইফেক্টটা কি এখানে আছে, মেবি নাই কথা। রেজোনেন্স এনার্জি আছে, তার মানে ইন্ডাকটিভ ইফেক্টও থাকার কথা। এই যে এই জিনিসগুলো দেখো, অর্ডার অফ বন্ড স্ট্রেংথ এন্ড বন্ড লেন্থ অফ সিএইচ বন্ড, সিগমা বন্ডের ক্ষেত্রে কি রকম হচ্ছে সি বন্ড, এগুলো সহজ জিনিস, এগুলো তোমাদের পড়ে আসছে, এগুলো নিয়ে বলার কিছু নাই। যেমন ইফেক্ট অফ হাইড্রোজেনেশন অন বন্ড লেন্থ এন্ড বন্ড স্ট্রেংথ, তার মানে কি আমরা যতই হচ্ছে হলো এস ক্যারেক্টারটা বাড়বে, এস ক্যারেক্টার বাড়ার সাথে সাথে কি হবে, এস ক্যারেক্টার বাড়ার সাথে সাথে বন্ড গুলো হচ্ছে সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে স্ট্রংলি হোল্ড করার চান্স বেশি, সুতরাং বন্ড গুলো খুব বেশি স্ট্রং হবে এবং বন্ড লেন্থটা কমে যাবে, না সরি বন্ড লেন্থটা বেড়ে যাবে। বন্ড লেন্থ বেড়ে গেলে বন্ড স্ট্রেংথটা কমে যাবে, একটু উল্টা হয়ে গেছিল, না ইন্ডাকটিভ ইফেক্ট এদিকে নাই। এই বইটা তোমাদের কাছে আছে তো, রাইট? জি স্যার, আছে স্যার। আছে, ওকে। আচ্ছা, ইন্ডাকটিভ ইফেক্টটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, একটা হচ্ছে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। যদি এমন হয় সেন্ট্রাল থেকে ইলেকট্রন টেনে নেওয়া হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। আমার খাতা কলম থাকলে খুব ভালো হইতো, আমি তোমাদেরকে ভালো মতো বুঝাইতে পারতাম
যেমন ধরো আমি একটু মুখে বলি যে মিথাইল ক্লোরাইড, মিথাইল কার্বনের সাথে কার্বনের 4টা বন্ডের মধ্যে 3টা বন্ডে হাইড্রোজেন আছে, একটা বন্ডে ক্লোরিন আছে। এখন এই যে বন্ডে ক্লোরিন আছে, কার্বন আর ক্লোরিন, এই দুইটার কথা চিন্তা করো, কার্বন ক্লোরিন, এই দুইটার মধ্যে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানবে। আর এখানে কার্বনটা কিন্তু সেন্ট্রাল, তাই না? জি স্যার। কার্বনটা হচ্ছে সেন্ট্রাল, আর সেন্ট্রাল থেকে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে। যেহেতু সেন্ট্রাল থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে সেন্ট্রালের ইলেকট্রন ডেন্সিটি কমবে না বাড়বে? স্যার কমবে স্যার, পজিটিভ চার্জ হয়ে যাবে। কমে যাবে। এই জন্য এই ইন্ডাকটিভ ইফেক্টটাকে আমি বলবো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। তার মানে সেন্ট্রাল থেকে ইলেকট্রন টানার কারণে সেন্টারের ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট অপারেট করছে এবং এই ইন্ডাকটিভ ইফেক্ট অপারেটিং এর কারণে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। কিন্তু যদি এমন হয় সেন্ট্রালের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, তার মানে সেন্ট্রাল অ্যাটমটা ইলেকট্রন উইথড্র করছে নিজের দিকে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে, সেক্ষেত্রে সেটা হবে হলো প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। যেমন যদি কার্বনের সাথে কোন রকম কোন সোডিয়াম বা কোন মেটাল থাকে, মেটাল এর ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারটা খুবই কম, এই জন্য দেখা যাচ্ছে কার্বনের সাথে যদি কোনো মেটাল যুক্ত থাকে, তাহলে মেটালের দিক থেকে ইলেকট্রন কার্বনটা নিজের দিকে টেনে নিচ্ছে। কার্বনটা এখানে যেহেতু সেন্ট্রাল, সুতরাং কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে, দিস ইজ কল্ড দ্য প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, তার মানে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে ইন্ডাকটিভ ইফেক্টে? না থাকলে আমি ধরে নেব যে তোমরা বুঝতে পারছো। আমরা আসি এবার মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট, মেসোমারিক মানে রেজোনেন্স ইফেক্ট, ঠিক আছে? Mesomeric or resonance effect is only applicable where the pi bond is present. Without having pi bond, it is not possible to have the mesomeric effect. Okay, so সুতরাং আমরা মেসোমারিক বা রেজোনেন্স ইফেক্ট যেটাই বলি না কেন, সেটার জন্য অবশ্যই আমাদের পাই বন্ড থাকতে হবে, এবং পাই বন্ড সিস্টেমের মধ্যে যে ডিলোকালাইজড হচ্ছে, লোকালাইজড মানে তো এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, আর ডিলোকালাইজড মানে কি সিস্টেমের মধ্যে মুভ করবে। ওকে, so the movable pi electron in the system is called the mesomeric effect or resonance effect. Okay, that means the effect due to which the pi electron moves throughout the system, this effect is called the mesomeric effect or resonance effect. Clear? Okay, স্যার একটা উদাহরণ বললে ভালো হতো স্যার। এটা এই যে যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা উদাহরণ, খেয়াল করো, এখানে পাই বন্ডটা, এখানে এই পাই বন্ড আছে, এই পাই বন্ডটা কিন্তু অক্সিজেন টেনে নিচ্ছে। পাই বন্ড অক্সিজেন টেনে নেওয়ার কারণে যেহেতু নাইট্রোজেনের ভ্যালেন্সি কমে যাচ্ছে, এখান থেকে আবার এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা এখানে চলে আসছে। তার মানে কি, আবার পরবর্তীতে দেখো এই যে এখানে এই অ্যারো চিহ্ন, দুই দিকে অ্যারো চিহ্ন দেওয়ার মানে এটাই হচ্ছে রেজোনেন্স। ওকে, এই রেজোনেন্সের দুই দিকে অ্যারো চিহ্ন থাকে। ওকে, আর দেখো যখনই এই পাই ইলেকট্রনটা এই অক্সিজেন টেনে নিচ্ছে, তার মানে কি অক্সিজেনটা কিন্তু নেগেটিভ চার্জ হয়ে গেছে, আর এটা ডাবল বন্ড ছিল সিঙ্গেল হয়ে গেছে। যখনই এমন হবে তখন কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্সটা কমে যায়, নাইট্রোজেনের ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য সাথে সাথে এই অক্সিজেন একটা নেগেটিভ চার্জ, দেখো এই নেগেটিভ চার্জটা এখানে চলে আসছে, এটা ডাবল বন্ড হয়ে গেছে। তার মানে কি এই পাই ইলেকট্রনটা কখনো কখনো এখানে সিঙ্গেল, এটা ডাবল, আবার কখনো এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, আবার এটা ডাবল হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স পাই ইলেকট্রনটা সিস্টেমের মধ্যে মুভেবল করতেছে। এই যে পরে এটা দেখানো হয়েছে যে পাই ইলেকট্রনটা এই অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন এই রিং এর মধ্যে কিন্তু মুভ করতেছে। ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য রেজোনেন্স ইফেক্ট। আমার কথা ক্লিয়ার সবাই? Resonance energy, simple way, the energy that is required to move the pi electron throughout the system is called the resonance energy. এগুলো খুব একটা বেশি ইয়ে না, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, মানে খুবই সিম্পল একটা জিনিস। আর হাইপার কনজুগেশন একটা আসি, হাইপার কনজুগেশন ইফেক্টটা কি? আচ্ছা, রেজোনেন্স ইফেক্টের সম্বন্ধে আরেকটু কিছু কথা বলি। রেজোনেন্স ইফেক্টের কারণে দেখো তো, এই যে রেজোনেন্স ইফেক্টের কারণে এই নেগেটিভ চার্জটা আমরা একটু আগে যেটা দেখলাম, এই নেগেটিভ চার্জটা কি সবসময় অক্সিজেনের মাথার উপরে আছে কি? ধরো এই অক্সিজেনের মাথার উপরে একটা নেগেটিভ চার্জ আছে, এ কি সবসময় অল টাইম কি এই নেগেটিভ চার্জ বহন করতেছে? দেখো কখনো সবসময় করতেছে না। যেহেতু সবসময় করছে না, সুতরাং কিন্তু আমরা বলতেই পারি যে
এই নেগেটিভ চার্জ যেহেতু কখনো এই অক্সিজেনের পরে আবার কখনো এই অক্সিজেনের পরে, তার মানে নেগেটিভ চার্জ কোনো একটা সিস্টেমে কোনো একটা অ্যাটমের উপরে ফিক্সড অবস্থায় না, তার মানে কি তার উপর বোঝা নাই, বোঝা মানে নেগেটিভ বা পজিটিভ কারো কাঁধে রেখে দেওয়া মানে তার উপর এটা বোঝা, ঠিক আছে। যেহেতু নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ এগুলো সিস্টেমের মধ্যে ডিলোকালাইজড হয় রেজোনেন্স এফেক্টের কারণে, তার মানে ওই সিস্টেমটা ওই বোঝাটা সবাই ভাগ করে নিচ্ছে। সবাই যখন এই যে যেমন ধরো নেগেটিভ চার্জটা এই অক্সিজেন এই নাইট্রোজেন এই অক্সিজেন সবাই কিন্তু নেগেটিভ চার্জটা ভাগ করে নিচ্ছে, ডিস্ট্রিবিউট করেছে। তার মানে কি নেগেটিভ চার্জের ডেনসিটিটা কমবে না বাড়বে? বলো বলো। স্যার কমবে। অবভিয়াসলি কমে যাবে। একজনের উপর থাকলে তো সেটা অনেক বোঝা হয়ে যায়, ওটা যেহেতু সবাই নিচ্ছে তার মানে চার্জের ডেনসিটিটা কমে যায়। চার্জের ডেনসিটি কমে যাওয়া মানে কি কম্পাউন্ডটা স্টেবল হবে। তার মানে কি মোর দ্য রেজোনেন্স মোর দ্য স্টেবিলিটি। ওকে, তার মানে 3 মেম্বার রিং এর থেকে 4 মেম্বার রিং এর মধ্যে রেজোনেন্স থাকলে সেটা বেশি স্টেবল, 4 মেম্বারের থেকে 5 মেম্বার রিং এর মধ্যে রেজোনেন্সটা বেশি স্টেবল, 5 মেম্বার রিং থেকে 6 মেম্বার রিং এর মধ্যে রেজোনেন্সটা বেশি স্টেবল। ওকে, তাহলে আমি যদি এখন স্টেবিলিটির কথা বলি তাহলে সাইক্লো পেন্টা ডাই ইন আয়ন আর বেনজিন এই তিন এটার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? অবভিয়াসলি বেনজিন। ওকে, এগুলো আমরা খেয়াল করতেছি, খুবই সিম্পল জিনিস এটা। এরপরে আসি হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন আসি আমরা। হাইপার কনজুগেশনটা হচ্ছে হলো এই যে এগুলো একটু নাম আছে, রেজোনেন্স আর মেসোমারিজম কি বলে, ক্যানোনিক্যাল ফর্মসটা কি, এগুলো সবাই তোমরা একটু রিডিং পড়বা, পড়লে দেখতে পারো। সবগুলো তো আর খুলে বলা দরকার নেই, সিম্পল বিষয়গুলো, এগুলো একদম খুবই সিম্পল, এগুলো না বোঝার কিছুই নাই, জানার আগ্রহ থাকলে এগুলো একটু পড়তে পারো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হলো হাইপার কনজুগেশনটা কি। হাইপার কনজুগেশন একটু এখানে এই স্যাম্পলটা দেখলাম, এই স্যাম্পলটা দেখে আমরা এই দেখো এখানে কতগুলো স্ট্রাকচার রেজোনেন্সের মাধ্যমে কতগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে। যখন এই পাই বন্ডটা অক্সিজেন নিয়ে নিচ্ছে, এটা নেগেটিভ চার্জ, এটা এখানে চলে আসছে, এই স্ট্রাকচার হয়ে গেছে। আবার যদি এটা কখনো এটা টেনে নেয় তাহলে এটা পজিটিভ চার্জ, তার মানে অনেকগুলো স্ট্রাকচার হচ্ছে। দেখ এক কথায় হচ্ছে হলো যত বেশি রেজোনেন্স হবে মলিকুলটা তত বেশি স্টেবল হবে, সোজা বাংলা কথা এটাই, এবং সেটাই এগুলো বোঝানো হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা রেজোনেন্সের উদাহরণ। দেখো এই পাই বন্ড সিঙ্গেল পাই, হ্যাঁ, তাহলে এই পাই বন্ডটা যখন এখানে যাচ্ছে এই পাই বন্ডটা আবার এখানে টেনেছে, তার মানে কি পাই বন্ড গুলো একটা সিস্টেমে একটা কার্বনের মধ্যে স্থির না, কিন্তু মুভ করতেছে। এই পাই বন্ড গুলো অথবা পজিটিভ বা নেগেটিভ চার্জ এই সিস্টেমের মধ্যে মুভ করা, এটাই হচ্ছে রেজোনেন্স অথবা মেসোমারিক। ওকে, এই কথাগুলো বলা হয়েছিল। এরপরে এসে আমরা হচ্ছে হলো কি বলে ওটাকে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনটা কি? হাইপার কনজুগেশনটা একটু জটিল, বিষয়টা একটু মাথায় রাখতে হবে এভাবে করে যে হাইপার কনজুগেশনটা হচ্ছে হলো সিগমা বন্ডের সাথে পাই বন্ডের একটা কোরিলেশন। পাই বন্ড না, ঠিক আসলে সিগমা বন্ডের সাথে হচ্ছে হলো সিগমা বন্ড ব্রেক করে কোনো একটা, আমরা দেখছি যে হলো ইন্ডাকটিভ ইফেক্টে সিগমা বন্ড কখনো ব্রেক করে না, সিগমা বন্ডের ইলেকট্রনটা যে কোনো একটা অ্যাটম নিজের দিকে একটু বেশি টেনে নেয়, এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। কিন্তু হাইপার কনজুগেশনের ক্ষেত্রে সিগমা বন্ডটা টোটালি ভেঙে যাবে, ভেঙে যে দেখা যাচ্ছে ওই সিগমা বন্ডের কোনো ইলেকট্রন, সিগমা বন্ড মানে তো দুইটা ইলেকট্রন আছে, ওই সিগমা বন্ডের দুইটা ইলেকট্রনই কোনো একটা অ্যাটম পুরোটাই নিয়ে নেবে, আর অপোজিট অ্যাটমটা হচ্ছে হলো পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, এটাকে বলছি আমরা হাইপার কনজুগেশন। দেখি আমি একটু হাইপার কনজুগেশনে গেলে তোমাদেরকে ভালো এটা বুঝাতে পারবো। ওই এত নিচে, এই যে দেখো কোশ্চেনের প্যাটার্ন গুলো, এই যে আমি তোমাদেরকে একটু আগে যেটা বলতে যাচ্ছিলাম সেই কোশ্চেন গুলো হয়তো এখানে আছে। এই যে দেখো, assign orbital vibration for the indicated atoms in the following molecules। দেখো
এখানে হয়তো একটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে এই মলিকুল গুলো হয়তো আমি এরকম ভাবে এ বি সি দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে এই জাস্ট এর জায়গায় তুমি হচ্ছে হলো এটা কি, এটা sp2, তার মানে এখানে sp2 দিয়ে দিলা, এখানে এটা কি, এটা হচ্ছিল sp2, এটা হচ্ছে sp3। আমরা কিন্তু ঠিক এভাবে করে এই বলা হয়েছে না, অ্যাসাইন অরবিটাল হাইব্রিডেশন ফর দ্য ইন্ডিকেটেড অ্যাটমস ইন দ্য ফলোইং মলিকুলস, ঠিক পরীক্ষার কোশ্চেনে এরকম ভাবে আসতে পারে, ঠিক আছে? সো এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবা তোমরা। এখানে দেখো ইন দ্য ফলোইং মলিকুলস ইন্ডিকেট দ্য বন্ড অ্যাঙ্গেল অ্যাবাউট দ্য ইন্ডিকেটেড অ্যাটম। তুমি যদি জিনিসগুলো জানো তাহলে কিন্তু তোমার এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার কিন্তু খুবই কম সময়ের ব্যাপার, অথচ এখানে অ্যান্সার করবা এই একটার জন্য তোমার 2 মাস দিয়ে দেওয়া হবে। হয়তো অ্যাসাইন অরবিটাল হাইব্রিডেশন ফর দ্য ইন্ডিকেটেড অ্যাটমস ইন দ্য ফলোইং মলিকুল, 3টা মলিকুল দিয়ে দেবো, এইগুলো মলিকুলই না অন্য কোনো মলিকুলও দিতে পারি, 3টা মলিকুল দিয়ে দেবো, হয়তো 3 × 6 মাস দিয়ে দিলাম। তুমি যদি পারো তাহলে ওই 6 মাস পাইতে তোমার সর্বোচ্চ 3 মিনিট লাগবে। ক্লিয়ার সবাই? তার মানে ইউ হ্যাভ টু এনরিচ ইওর বেসিক নলেজ। ওকে, বেসিক নলেজটা যদি তোমার ভালো থাকে তুমি এগুলো কিন্তু সহজেই পেরে যাবা। এই যে হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন অফ কার্বন অক্সিজেন বন্ড ইন বোল্ড ইন দ্য ফলোইং মলিকুলস, এটা কোন ধরনের হাইব্রিডেশন আছে? ক্লিয়ারলি it is saying that the bond, the hybridization is over here is sp2, right? Here sp2, here sp3, আমরা এরকম ভাবে অনেক কিন্তু আইডিয়া নিতে পারি, ভেরি সিম্পল। এখানে আবার অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্র্যাকটিস করবে এগুলো করে। যদি কারো কোনো পার্সোনালি কোনো এইসব বিষয়ে প্রবলেম হয় যে তুমি ক্লিয়ার না, ইউ ক্যান নক মি। এখানে মনে হয় জাস্ট ও মাই গড, এখানে তো পেলাম না, কি ব্যাপার, কোথায় সার্চ দিব? হ্যাঁ সার্চ দিব, এইবার কনজুগেশন চলে আসছে মনে হয়, এই তো পেয়ে গেছে। ওকে, এটা কত নম্বর পেজ? 169 পেজে আছে। এই দেখো ইন্ডাকটিভ ইফেক্টটা আমরা একটু স্টাডি করলাম। ইন্ডাকটিভ ইফেক্ট বলছি ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা দরকার নেই অত বেশি, রেজোনেন্স আর মেসোম্যাগনেটিক ইফেক্ট পড়ানো হয়েছে। হাইপার কনজুগেশন, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট মানে কি, ইলেকট্রনটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা, এটা আর কিছু না। ইন্ডাকটিভ ইফেক্টের একটা অল্টারনেটও বলা যায়, অনেক বই আবার ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট বলে কোনো ইফেক্টই নাই। আচ্ছা, তাহলে হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ ইফেক্টটা সবাই ক্লিয়ার হয়েছে না? জি স্যার। এই যে দেখো, the hydrocarbons contain carbon and hydrogen atoms and are thus non-polar in nature as there is not much difference in the electronegativity of carbon and hydrogen. Okay, for example, in alkanes, carbon and carbon oxygen hydrogen sigma bonds are present. If we replace the hydrogen by some other atom which differs appreciably in its electronegativity, যেমন আমরা এখানে দেখলাম, if we have the carbon and hydrogen atoms, that means the simple, there is no any inductive effect because the carbon is non-polar, that means there is no electronic what is that called, electronic in equilibrium. Okay, but if we replace the electronegative atom in case of hydrogen, তাহলে হচ্ছে হলো দেখো যখনই ইলেকট্রোনেগেটিভিটি চলে আসলেই কিন্তু তখন অন্য একটা রেজাল্ট তৈরি হয়, দেন ইট রেজাল্টস ইন দ্য ইন্ডাকশন অফ পোলারিটি, তখন কিন্তু একটা পোলারিটি তৈরি করবে এবং পোলারিটি তৈরি হওয়ার কারণে highly electronegative atom will withdraw the sigma bond electron toward itself. That is the inductive effect. এখানে বলছে if we replace hydrogen by an atom like fluorine is more electronegative, right, than carbon, তাহলে বা hydrogen, তাহলে কি হবে, fluorine will carry a negative charge, yes, as it will attract shared electron towards itself, and thus the carbon skeleton will carry positive charge. Carbon কিন্তু positive charge করবে এবং fluorine তখন carry negative charge. This carbon induces a small positive charge on the adjacent carbon. এগুলো হয়েছে। Similarly, when এই যে এখানে আমরা দেখলে একটা ভালো মতো বুঝতে পারবো, খেয়াল করো, এই যে দেখো এই যে পজিটিভ ফ্লোরিন সিস্টেম থেকে ইলেকট্রন টানতেছে, কারণ এখানে তোমার হাইড্রোজেন থাকতো তাহলে কি হতো, হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রন বা ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্সটা নাই বললেই চলে খুব একটা, এজন্য যখন হাইড্রোজেন থাকে সেটাকে আমরা নন পোলার বলতেছি, বাট যখন এই ফ্লোরিন হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে তখন ফ্লোরিন highly electronegative atom, it will withdraw the electron sigma bond electron toward itself, right?
এই যে এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ আসতেছে, ফলে এটা কিন্তু যে পোলারাইজেশন তৈরি হয়েছে, দ্যাট মিন্স ইট হ্যাজ দ্য ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে হলো withdrawal the sigma bond electron towards itself মানে কি, to the more electronegative atom। এখানে মাইনাস কথাটা বলা হয়েছে কেন, আমি বলছি কি, যেহেতু সেন্ট্রাল থেকে ইলেকট্রন টানতেছে, দেখো এদিক থেকে ইলেকট্রন টানতেছে, দ্যাট মিন্স এইদিকে ইলেকট্রনের শর্টেজ তৈরি হবে, ইলেকট্রন শর্টেজ তৈরি হওয়ার কারণে মাইনাস। ওকে, আর যদি এমন হয় যে হাইলি ইলেকট্রোপজিটিভ, যেমন এখানে লিথিয়াম মেটাল ইউজ করা হয়েছে, দিস আর দ্য হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যাটম, দ্যাট মিন্স কার্বন will withdraw the electron towards itself through the or via sigma bond। sigma bond এর মাধ্যমে যেহেতু ইলেকট্রন টেনেছে এদিকে কার্বনের দিকে, সুতরাং এটাও একটা ইন্ডাকটিভ ইফেক্ট, যেহেতু পোলারাইজেশন তৈরি হচ্ছে এবং যেহেতু এখানে কার্বন তার নিজের ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, ফলে এটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। ক্লিয়ার সবাই? এই জিনিসগুলো একটু সবাই দেখবা, মার্ক করে রাখো, এগুলো 169 পেজে থেকে তোমাদের ইন্ডাকটিভ ইফেক্ট এগুলো আছে, এগুলো পড়বা। রেজোনেন্স ইফেক্ট বলা হয়েছে ডিগ্রেডেশন অফ পাই ইলেকট্রনস, সোজা কথা আমি এগুলো বলে দিয়েছি, পাই পাই ওভারল্যাপ অর পি পাই ওভারল্যাপ, এগুলো হচ্ছে এই যে রেজোনেন্স অর মেসোমারিক ইফেক্ট, এবং এগুলো তোমাদের স্টাডি করতে হবে, এগুলো আমি পড়া হয়ে গেছে। হাইপার কনজুগেশনে গেলে তোমরা বুঝতে পারবা হাইপার কনজুগেশনটা কি। এই যে নো বন্ড রেজোনেন্স, এখানে কোনো বন্ডিং এর মাধ্যমে রেজোনেন্স হয় না। ডিলোকালাইজেশন ইনভলভিং সিগমা বন্ডস। ওকে, তার মানে হাইপার কনজুগেশন মানে কি, ডিলোকালাইজেশন অফ সিগমা বন্ড ইলেকট্রনস, এটাই হচ্ছে হলো আমাদের হাইপার কনজুগেশন। আমরা ইন্ডাকটিভ ইফেক্ট আর হাইপার কনজুগেশনের মধ্যে মিলটা করলে দুইটা ক্ষেত্রে হচ্ছে হলো সিগমা বন্ড ইলেকট্রন গুলো রিলেটেড, বাট আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের ক্ষেত্রে কোনো বন্ড ব্রেকিং হবে না। ব্রেকিং মানে কি, ডিলোকালাইজেশন হবে না, সিগমা বন্ডের কোনো ডিলোকালাইজেশন হবে না বা বন্ড ব্রেকিং হবে না, জাস্ট সিম্পলি কোনো একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সিগমা বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। বাট এই হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কি হবে, এই সিগমা বন্ড টোটালি ব্রেক করে যাবে, ব্রেক করে অন্য কোথাও সিগমা বন্ড তৈরি হয়ে যাবে, তার মানে ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে সিগমা বন্ডটা। ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, এটাকে কি বলি আমরা, কেউ অ্যানসার দাও তো? রেজোনেন্স। Resonance. Delocalization of pi electron means resonance. A delocalization of sigma electron means hyperconjugation. পরীক্ষা যদি দিয়ে দেওয়া হয়, how will you differ hyperconjugation from resonance? অথবা how will you differ hyperconjugation from inductive effect? তোমাকে বেসিক কথাগুলো কিন্তু, এগুলো হচ্ছে বেসিক কথা, এগুলোই তোমাকে বলতে হবে তখন। That means in case of inductive effect, there is no delocalization of sigma electrons, rather just with distribution or the distribution of sigma electrons towards the between the two atoms will be disturbed in the inductive effect. But in case of hyperconjugation, sigma electrons will be totally broken, and হচ্ছে হলো হচ্ছে ওই তোমার এই কথাগুলো হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, ইন রেজোনেন্স ইফেক্ট দ্য ডিলোকেশন অফ ইলেকট্রন occurs through pi pi or p pi overlap। ক্লিয়ার? এই যে সুন্দরভাবে কিন্তু এই এটা দিয়ে দিচ্ছে, রেজোনেন্স ইফেক্টে কি হয়, ইন রেজোনেন্স ইফেক্ট দ্য ডিলোকেশন অফ ইলেকট্রনস occurs through pi pi or p pi overlap। এটাই কিন্তু একটা মূল পার্থক্য, but the delocation of sigma electrons through sigma pi or sigma p overlap, it is called the hyperconjugation. Hyperconjugation means delocalization of sigma electrons through sigma pi or sigma p overlap, it is called the hyperconjugation। আর অন্য ক্ষেত্রে যদি এমন হয় যে হলো এটা হচ্ছে hyperconjugation, আর যদি আমরা বলি যে হলো delocalization of pi electron or pi pi overlap or p pi overlap, সেটাকে আমরা বলবো হচ্ছে হলো রেজোনেন্স। যদি পরীক্ষায় ডিফারেন্সিয়েশন করতে বলে এতটুকু করতে পারলেই তোমাদের মার্কস হয়ে গেল। ওকে, এগুলো একটু মাথায় রাখবা। তাহলে একটু আসি যে একটু মানে ডিলোকালাইজেশনটা কিভাবে হচ্ছে খেয়াল করো সবাই, একটু এই জায়গাতে খেয়াল করো। এটা একটা মলিকুল, এই মলিকুলটা কি, এটা হচ্ছে হলো
প্রোপিলিন মলিকুল, তাই না? প্রোপিলিন, 3টা কার্বন আছে 1 2 3, বা প্রোপিন 1 প্রোপিনও বলতে পারি আমরা। এই মলিকুলে দেখা যাচ্ছে যে এই কার্বন আর এই কার্বন, এই দুইটা হচ্ছে ডাবল বন্ডেড কার্বন। ওকে, ডাবল বন্ডেড কার্বন। আর এই কার্বনটা হচ্ছে সিগমা বন্ডেড কার্বন, এখানে কোনো ডাবল বন্ড নেই। ওকে, এখানে ডাবল বন্ড আছে, সিগমা বন্ড আছে, ডাবল বন্ড আছে। ওকে, এইখানে আমাদের হাইপার কনজুগেশনটা কি? এখানে কি রেজোনেন্স ইফেক্টটা সম্ভব? কেউ বলো তো, is there any resonance effect possible in case সম্ভব নয়, সম্ভব নয় স্যার, কেন? কারণ এখানে ডিলোকালাইজেশন। বলো বলো বলো। স্যার ডিলোকালাইজেশন হচ্ছে না এখানে স্যার। কার ডিলোকালাইজেশন হচ্ছে না? পাই বন্ডের। পাই বন্ড এই জায়গাটা থেকে যাবে কোথায়? পাই বন্ড এই জায়গাটা থেকে অন্য কোথাও যাওয়ার কোনো চান্সই নাই, মানে মুভ করতে পারছে না, এই জন্য এখানে পাই বন্ডের ডিলোকালাইজেশন হবে না, পাই পাই ডিলোকালাইজেশন হবে না। কিন্তু সিগমা পাই ডিলোকালাইজেশন হওয়া সম্ভব। যদি পাই পাই ডিলোকালাইজেশন হতো অথবা পাই পি ডিলোকালাইজেশন হতো, তাহলে সেটাকে আমরা বলতাম কি? রেজোনেন্স। কিন্তু যদি সিগমা পাই ডিলোকালাইজেশন হয়, সেটাকে আমরা কিন্তু রেজোনেন্স বলবো না, তখন বলবো আমরা হাইপার কনজুগেশন। ওকে, দেখো খেয়াল করো, যদি এমন হয় এই সিগমা বন্ডটা ভেঙে যায়, এই সিগমা বন্ডটা ভেঙে এই সিগমা বন্ডটা এখানে চলে আসছে, তাহলে কি এটা ডাবল বন্ড হবে না? এই জায়গাটা ডাবল বন্ড হবে, জি স্যার। এটা ভেঙে যাবে। দেখো এখানে কিন্তু আর কোনো বন্ড নেই, এই মলিকুলটা, এই কার্বন এবং হাইড্রোজেন, এই দুইটার মধ্যে সিগমা বন্ডের দুইটা সিগমা বন্ডটা সরাসরি এখানে চলে আসছে। তার মানে কি হাইড্রোজেন তখন খালি হাত হয়ে গেছে, হাইড্রোজেন আর কোনো ইলেকট্রন নাই, এই জন্য হাইড্রোজেন পজিটিভ চার্জ। আর এই এটা সিঙ্গেল বন্ড ছিল, এটা ডাবল বন্ড হয়ে যাবে। যদি এটা ডাবল বন্ড হয়ে যায়, তাহলে এই কার্বনের ভ্যালেন্সি অনেক বেড়ে যাবে না? এখানে 2 ভ্যালেন্সি, এখানে 2 ভ্যালেন্সি, হাইড্রোজেন একটা আছে 5 ভ্যালেন্সি, বাট the pentavalency is not the happiness thing for the carbon. That's why it will release or remove the another pi electron. এই দেখো pi ইলেকট্রনটাকে রিমুভ করে দিচ্ছে, কার দিকে দিচ্ছে? এই কার্বনের দিকে, এই কার্বনটার কাছে দিচ্ছে, কার্বনের নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে কি ডিলোকালাইজেশনটা কার কার মধ্যে হলো? সিগমা এবং পাই এর মধ্যে হলো, রাইট? সবাই ক্লিয়ার? জি স্যার। এই মেয়েদের থেকে রেসপন্স পাচ্ছি না, মেয়েরা কি বুঝতেছে না? এই নজমুল হকের কে? ওই যে কি বলে, ওই কি নিউট্রি কলেজে না কোন কলেজে? স্যার আছি আমি। সো রেসপন্স নাই কেন? তোমরা রাজশাহী বলাবান, তোমাদের তো রেসপন্স থাকতে হবে বেশি। স্যার বুঝতে পারছি। এই জন্য সবসময় রেসপন্স করবে, কথা বলতে হবে। আমি যেহেতু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, একটু রেসপন্স করলে ভালো লাগে যে স্টুডেন্ট গুলো বুঝতে পারছে, নয়তো মনে হয় আমি হাওয়ার সাথে কথা বলতেছি। ওকে, সবাই একটু কানেক্টেড থাকবে সবসময়। ওকে, সো আমরা দেখলাম যে এখানে সিগমা বন্ডের সাথে পাই বন্ডের রেজোনেন্স হচ্ছে। এখন দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে এখানে কয়টা রেজোনেন্স হতে পারে। এক কথায় যতগুলো সিগমা বন্ড থাকবে ততগুলো রেজোনেন্স পসিবল। হায়ার দ্য নাম্বার অফ হাইপার কনজুগেশন, রেজোনেন্স বলছি কেন, হায়ার দ্য নাম্বার অফ হাইপার কনজুগেশন present in a molecule, the molecule will be more stable. The molecule will be more stable. এখানে এই কার্বনের সাথে, এই কার্বন হাইড্রোজেনের সাথে এই পাই বন্ডের রেজোনেন্স হচ্ছে। আবার এই কার্বন হাইড্রোজেনের সাথেও কিন্তু এই পাই বন্ডের রেজোনেন্স হতে পারে, এই কার্বন হাইড্রোজেনের সাথেও কিন্তু পাই বন্ডের রেজোনেন্স হতে পারে। খেয়াল করো, আমরা দেখছিলাম যে পাই পাই ওভারল্যাপিং এর ক্ষেত্রে দুইটা পায়ের মাঝে একটা সিগমা বন্ড থাকে। তার মানে সিগমা পাই ওভারল্যাপিং এর ক্ষেত্রেও সিগমা এবং পায়ের মাঝেও আরেকটা সিগমা বন্ড থাকতে হবে। তার মানে কি রেজোনেন্সটা শুধুমাত্র এই কার্বনের 3টা হাইড্রোজেনের সাথেই কিন্তু পাই বন্ডের রেজোনেন্স হতে পারে। এই বন্ডটা কি রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে? আমি যেটা মার্ক করে দেখাচ্ছি, এটা কি আবার যদি বলতেন স্যার, বুঝিনি লাস্টের যে কি কথাগুলো বললেন। আমি বলতে চাচ্ছি যে হলো যে রেজোনেন্সটা হয়, সেই রেজোনেন্স মানে পাই পাই রেজোনেন্স মানে কি, দুইটা পায়ের মাঝে যদি একটা সিগমা বন্ড থাকে তবে পাই পাই রেজোনেন্স সম্ভব। তার মানে সিগমা পাই রেজোনেন্স হইতে, সিগমা পাই হাইপার কনজুগেশন হইতে গেলেও তোমার সিগমা এবং পায়ের মাঝে একটা সিগমা বন্ড থাকতে হবে। যদি সিগমা বন্ড না থাকে তাহলে সেখানে হাইপার কনজুগেশন হবে না। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, এই কার্বনের যে সিগমা বন্ডটা আছে, is it possible to have the hyperconjugation of this sigma bond with this pi bond?
Anyone? Anyone? কি কেউ নাই? হাইপার কনজুগেশনটা আর একটু বললে ভালো হইতো স্যার। হাইপার কনজুগেশন খুবই সিম্পল, সেটা হচ্ছে হলো মাথায় শুধু এতটুকুই রাখবা যে দুইটা পাই পাই না হয়ে যদি দুইটা একটা সিগমা একটা পায়ের মধ্যে আমাদের হচ্ছে হলো ডিলোকালাইজেশন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে হলো হাইপার কনজুগেশন। যদি দুইটা পাই পায়ের মধ্যে ওভারল্যাপিং বা ডিলোকালাইজেশন হয়, সেটাকে আমরা বলি রেজোনেন্স। যদি সিগমা এবং পায়ের মধ্যে ওভারল্যাপিং বা ডিলোকালাইজেশন হয়, সেটাকে আমরা বলবো হাইপার কনজুগেশন। ওকে, তার মানে এই সিগমা এই পাই, যদি এখানে সিগমা না থেকে এখানে একটা ডাবল বন্ড থাকতো, তাহলে এই ডাবল বন্ডের মধ্যে ডিলোকালাইজেশন সম্ভব হতো এবং সেটাকে আমরা বলতাম রেজোনেন্স। ওকে, কিন্তু যেহেতু এখানে সিগমা বন্ড, এই সিগমা বন্ড আর এই পাই বন্ডের মধ্যে রেজোনেন্স যদি হয় বা ডিলোকালাইজেশন হয়, তাহলে সেটাকে আমরা রেজোনেন্স না বলে বলবো হাইপার কনজুগেশন। ঠিক আছে? হাইপার কনজুগেশন সবার পাজল হয়ে গেছে, বুঝলাম না। এখানে দেখো, ইন রেজোনেন্স ইফেক্ট দ্য ডিলোকালাইজেশন কার কার মতো হতে পারে? থ্রো পাই পাই অর পি পাই। পি মানে পিওর অ্যাটমিক অরবিটাল, পিওর পি অরবিটাল। ওকে, সেটাকে আমরা বলছি পি পাই। আর পাই পাই ওভারল্যাপিং হতে পারে বা পি পাই ওভারল্যাপিং হতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য রেজোনেন্স। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য রেজোনেন্স। ওকে, the delocation of sigma electrons through sigma pi or sigma p overlap, তার মানে delocalization of sigma electrons through sigma pi or sigma p overlap, it is called the hyperconjugation. Clear সবাই? The sigma bond in conjugation with the pi bond or sigma bond in conjugation with p orbital participates in delocalization and thus stabilizes the system. The process is similar to resonance but is extended to sigma bonds and therefore named as hyperconjugation. বুঝছেন? এত সহজ জিনিস কেউ বুঝতেছে না কেন? আমার তো 4টা পর্যন্ত টাইমই দেওয়া ক্লাসের, খাওয়া দাওয়া করছি। ওকে, তাহলে হাইপার কনজুগেশন আমরা দেখলাম। এই হাইপার কনজুগেশনটা ভালো করে পড়বা। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে করো। তোমরা আগে স্টাডি করো, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এই বই দেখে একটু স্টাডি করো, করলে হয়তো তোমরা পেয়ে যাবা। এই কথাগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকতে পারে। ওকে, জি স্যার। alkyl groups behave differently when attached to benzene ring, দরকার নেই যে এখানে এই কম্পাউন্ডটা থেকে আমরা ইয়ে করি, যেখানে কতগুলো হাইপার কনজুগেশন ক্লিয়ার করো। দেখো সবাই নোটিস করো, এই সিগমা বন্ড, এই সরি এই পাই বন্ড আর এই সিগমা বন্ডের মাঝে কি একটা সিগমা বন্ড আছে? আছে। এই সিগমা বন্ড, এই পাই বন্ড আর এই সিগমা বন্ডের মাঝে একটা সিগমা বন্ড আছে, তাই তো? তাহলে এই পাই বন্ডের সাথে এই সিগমা বন্ডের ডিলোকালাইজেশন সম্ভব, তার মানে এটা একটা হাইপার কনজুগেশন হতে পারে। আবার খেয়াল করো, এই সিগমা বন্ডের এই পাই বন্ডের সাথে এই সিগমা বন্ডের মাঝে একটা পাই বন্ড আছে, সিগমা বন্ড আছে, রাইট? তাহলে এর সাথেও কিন্তু এর হাইপার কনজুগেশন সম্ভব। আবার খেয়াল করো, এই সিগমা বন্ডের সাথে এই পাই বন্ডের মাঝে আরেকটা সিগমা বন্ড আছে, সুতরাং এটার সাথেও হাইপার কনজুগেশন সম্ভব। তার মানে এখানে 3টা হাইপার কনজুগেশন হতে পারে। ওকে, 3 হাইপার কনজুগেশন। মিথাইল বেনজিনে 3 sigma bonds in conjugated with pi bond,
এই সিগমা বন্ডটা এই সিগমা বন্ডটা এই সিগমা বন্ডটা is conjugated with this pi bond, so 3 hyperconjugation is possible. 3 hyperconjugation is possible over here একটা পাই বন্ডের জন্য। সুতরাং যেহেতু আবার এই পাই বন্ড গুলো নিজেদের মধ্যেও আবার রেজোনেন্স করতে পারে, তাহলে এখানে 3টা পাই বন্ড আছে, এখানে 3টা hyperconjugation, that means 3 times 3 is equal to 9. That means 9 contributing structure in hyperconjugation. Okay, এখানে 9 hyperconjugation is possible, but in case here CH এইটার সাথে এটার কিন্তু একটা hyperconjugation হতে পারে, এই CH এর সাথে এটার hyperconjugation হতে পারে, বাট এইখানে যে CH গুলো আছে এই CH গুলোর সাথে এই পাই বন্ডের কোনো hyperconjugation হবে না, কারণ মাঝে দুইটা সিগমা বন্ডের ডিফারেন্স, এই সিগমা বন্ড এই সিগমা বন্ড। সুতরাং দুইটা সিগমা বন্ডের যেহেতু ডিফারেন্স, সুতরাং এখানে এই CH3 যে CH গুলো আছে এগুলো হাইপারকনজুগেশনে অংশগ্রহণ করবে না, তার মানে এই CH টা করবে আর এই CH টা করবে, তাহলে 2 হাইপারকনজুগেশন হচ্ছে। আর ভিতরে যেহেতু 3টা পাই বন্ড রেজোনেন্সের মাধ্যমে 3 ধরনের স্ট্রাকচার তৈরি করে, সুতরাং 2 times 3 equal to 6 contributing structure hyperconjugation is possible in that molecule. আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে শুধুমাত্র এই CH এর স্যার এখানে হ্যাঁ বলো। বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার এখানে স্যার CH3 ওখানে কার্বনের সাথে কি স্যার একটা হাইপার কনজুগেশন হওয়া সম্ভব কিনা? নো, স্যার কার্বনের সাথে স্যার হাইপার কনজুগেশন হওয়া সম্ভব কিনা, কারণ এই যে এখানে তো মাঝখানে একটা স্যার সিগমা বন্ধন আছে। মানে তুমি বলতে চাচ্ছো এটা কি কখনো হাইপারকনজুগেশন হতে পারে এটার সাথে, তাই তো? এখানে তো স্যার আমরা যখন হাইড্রোজেনকে চিন্তা করতেছি তখন এটার মাঝখানে যেহেতু হতে পারছে, তখন কার্বনের সাথে কেন নয়? না, কার্বনের সাথে হবে না, কারণ একটা কথা মনে জি রাখবা, স্যার, জি স্যার, যে হলো জি স্যার এক্স্যাক্ট। আমার যদি এটা করতে চাই তাহলে পজিটিভ চার্জটা এখানে চলে আসবে। দিস আর দ্য বাল্কিয়ার মলিকুল, দিস মলিকুল ওয়ন্ট অ্যালাউ দ্য পজিটিভ চার্জ টুয়ার্ড ইটসেলফ, কারণ এখানে এটা ভাঙলে এটা কিন্তু হাইড্রোজেনের মাথার উপর পজিটিভ চার্জ আসবে, হাইড্রোজেনের মাথার উপর পজিটিভ চার্জ সম্ভব, কিন্তু যখনই এটার ভাঙবে এটার মাথার উপর পজিটিভ চার্জ আসবে, এটা কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে, এটা কখনো অ্যালাউ করবে না যে হলো এই পাই বন্ডটা ভেঙে এটার মধ্যে এই পজিটিভ চার্জ কখনো অ্যাকোমোডেট করতে চায় না। তোমার কথাটা আমি বুঝছি যে এটা তো ভেঙে তো এটার সাথে রেজোনেন্স হতে পারে, কিন্তু এটা যদি ভাঙে তাহলে পজিটিভ চার্জটা কার্বনের উপরে আসবে, কার্বনের উপরে পজিটিভ চার্জ এখানে অ্যাকোমোডেট করতে পারে না। দিস ইজ ভেরি আনস্টেবল, এখানে সহজেই হতে পারবে, হাইড্রোজেনের সাথে শুধুমাত্র হতে পারে, এই জন্য অনলি হাইপার কনজুগেশন CH সিগমা বন্ডই পার্টিসিপেট করে, আর অন্য কোনো বন্ড হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে না। ক্লিয়ার? CH সিগমা বন্ডই শুধুমাত্র হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করবে, কখনো এটা করবে না। এখানে দেখা যায় একটাই মাত্র CH সিগমা বন্ড পাই বন্ডের সাথে কনজুগেশন করে আছে, সুতরাং একটাই হাইপার কনজুগেশন সম্ভব। আর এখানে যেহেতু 3টা পাই বন্ড নিজেদের মধ্যে মানে 3 ধরনের স্ট্রাকচার তৈরি করে, তার মানে 3 times 1 means 3টা কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বা 3টা হাইপার কনজুগেশন পসিবল এই মলিকুলের ক্ষেত্রে। এখানে কি কোন CH বন্ড যেটা এই পাই বন্ডের সাথে মানে কনজুগেশন করে আছে কি? না স্যার। নো, নেই, তার মানে এখানে কোন রকম কোনো হাইপার কনজুগেশন সম্ভব না, দ্যাট মিন্স এখানে জিরো হাইপার কনজুগেশন। আর আমি তোমাদেরকে বলছি হাইপার কনজুগেশন যত বেশি হবে ওই মলিকুল তত বেশি স্টেবল হবে, তাহলে এই 4টা মলিকুলের মধ্যে সবচেয়ে বেশি হাইপার কনজুগেশন কোথায় হচ্ছে? এই মলিকুলে 9টা হাইপার কনজুগেশন হচ্ছে, তার মানে মিথাইল বেনজিন, ওকে, এটা হচ্ছে সবচেয়ে স্টেবল মলিকুল এই 4টার মধ্যে। এখন যদি আমি বলি তোমাদেরকে যে কম্পেয়ার দ্য ইনক্রিজিং স্টেবিলিটি অফ দ্য ফলোইং মলিকুল, এগুলো দিয়ে দিই, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা হাইপার কনজুগেশন কাউন্ট করব, যত বেশি হাইপার কনজুগেশন ওই মলিকুলটা তত বেশি স্টেবল, হাইপার কনজুগেশন যত কম ওই মলিকুল তত লিস্ট স্টেবলের দিকে চলে যাবে। ক্লিয়ার সবাই? তার মানে এই মলিকুলটা কিন্তু খুবই আনস্টেবল, তার মানে এটা সহজেই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, সহজেই রিঅ্যাকশন হবে এই মলিকুলটার মধ্যে, কিন্তু এই মলিকুল সহজে রিঅ্যাকশনের দিকে যেতে যাবে না, কারণ এটা অনেক বেশি স্টেবল।
স্টেবল কোনো কম্পাউন্ডকে রিঅ্যাকশন নিতে গেলে আমাদেরকে এনার্জি দিতে হবে বেশি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ। স্যার। ওকে, সুতরাং আমরা এই যে এখানে এই কথাগুলো বলে দেওয়া হয়েছে, এই কথাগুলো তোমরা পড়বা। আমি যেহেতু এগুলো তোমাদের পড়াচ্ছি, সুতরাং এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইভেন এই এক্সাম্পল গুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সবাই এটা স্টাডি করো। আজকে আমি ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি, আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেকটাই ওভার হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো। আর আমাদের ক্লাসটা যথারীতি 2 দিন করে চলতে থাকবে। একটা হচ্ছে হলো রবিবার আর হচ্ছে হলো মঙ্গলবার, ঠিক আছে? প্রতিদিনই ক্লাস চলতে থাকবে। আর তোমরা অবশ্যই লামিয়া, তোমরা ডিসকাস করে আমাকে তোমাদের ফার্স্ট সিটি কবে দিবা, রবিবারে দিবা, সামনের রবিবারে দিবা না সামনের মঙ্গলবারে দিবা, এটা আমাকে একটু জানাই দিবা। জি স্যার। ওকে, তাহলে আমি লিভ করছি। আদাব স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।